হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প পাঠ এবং আলোচনার আজকে দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা গল্পের অর্ধেকটা মতো অংশ পাঠ করেছি এবং ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে সেই অংশের যা বিষয়বস্তু তা জেনে নিয়েছি। আজকে দ্বিতীয় পর্বে অবশিষ্ট অংশগুলিকেও দেখে নেব। প্রথম পর্বের ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রথম পর্বের ভিডিওর লিঙ্কটি দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে দেখে নিও। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো আজকের আলোচনা শুরু করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা গল্প পাঠ এবং বিশ্লেষণের আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা গল্পের অর্ধেক অংশ থেকে শেষ পর্যন্ত মূল গল্প পাঠ করব, সেই সঙ্গে অপরিচিত শব্দগুলির অর্থ জেনে নেব এবং লেখকের বক্তব্য বিষয় ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে স্পষ্ট করে নেব। এই প্রচেষ্টার প্রথম পর্বে আমরা যেখানে ছেড়েছিলাম, আজকে সেখান থেকেই আমরা পড়া শুরু করছি। খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায়হরি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায়হরি বলিলেন, হ্যাঁ মা খেন্তি, সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয়? দেখ দেখি, এই শীত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকমের হতে পারে, বুঝলি নে। সহায়হরি বাহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। আজকের এই অংশের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গল্পকার একটি শীতের সকালের বর্ণনা দিয়েছেন, যেখানে সহায়হরির মেয়েরা দোলায় গায়ে বেঁধে রোদ ওঠার প্রত্যাশায় কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। এই দোলাই হলো 2 স্তর কাপড় দিয়ে তৈরি শীতবস্ত্র। আর খেন্তি মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে নিয়ে আসছে। তার গায়ে সেভাবে শীতের বস্ত্র কিছু নেই। তা দেখে সহায়হরি তাকে শীতবস্ত্র পরার জন্য বলেছে। আমরা প্রথম পর্বেই লক্ষ্য করেছিলাম যে সহায়হরি তার সংসারের প্রতি কিছুটা উদাসীন। এখানে দেখো সহায়হরির নিজেরই মনে হয়েছে যে সে তার মেয়ের দিকে অনেকদিন ভালো করে তাকিয়ে দেখেনি। সহায়হরির সংসারে আর্থিক সচ্ছলতা ছিল না, সে কথাও আমরা আগের দিন বলেছি। আজকে সহায়হরি যখন খেন্তিকে শীতের বস্ত্র পরিধান করার জন্য বলেছে, সেই প্রসঙ্গে লেখক খেন্তির শীতের জামার ইতিহাসটি আমাদের জানিয়েছেন। কি সেই ইতিহাস? জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল, হরিপুরের রাসের মেলা হইতে সহায়হরি কালো সার্জের 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। এই সার্জ হচ্ছে মোটা পশমি বস্ত্র। সেটা হরিহরপুরের মেলা থেকে বহুদিন আগে সহায়হরি কিনে এনেছিল। ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি কখনো রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গের মধ্যেই উহা থাকিত। জামার ইতিহাস থেকে সহায়হরির দুঃখ দারিদ্র্যপূর্ণ পরিবারের কথা যেমন জানতে পারি, সেই সঙ্গে কিন্তু পারিবারিক বিষয়গুলির প্রতি সহায়হরির উদাসীনতার পরিচয়টিকেও বুঝে নেওয়া যায়। আর এই বর্ণনায় আমরা পেয়েছি এই জামাটি কেনা হয়েছিল বহু বৎসর আগে হরিপুরের রাসের মেলা থেকে। এইগুলি কিন্তু তোমরা মনে রাখবে, কোথা থেকে এই জামাটি কেনা হয়েছিল। আর জামাটি ছিল সার্জের, কালো সার্জের, অর্থাৎ এটি ছিল কালো রঙের একটি মোটা পশমি বস্ত্র। সেটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে এবং রিপু করা হয়েছে। রিপু করা অর্থাৎ সুঁচ সুতো দিয়ে জামা কাপড়ের ছেঁড়া অংশ সূক্ষ্মভাবে সেলাই করা। এই জামার কথার মধ্য দিয়ে কিন্তু লেখক খেন্তির বড় হয়ে ওঠা এবং তার রূপ লাবণ্যের কথাটিকেও আমাদেরকে জানিয়েছেন। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন। একটি ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাতা পাড়িয়া
একমালা নারিকেল কুড়িতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে, বনে বাদারে ঘুরিয়া ফেরে, তাহার কাপড় চোপড় শাস্ত্রসম্মত ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া ও শুদ্ধ কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন। এখানেও দেখো গ্রাম জীবনের পৌষ সংক্রান্তির দিনের একটি বর্ণনা রয়েছে। পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে বাঙালির ঘরে ঘরে পিঠে তৈরির রীতি প্রচলিত রয়েছে। সহায় হরির পরিবারেও অন্নপূর্ণা তার মেয়েদের নিয়ে এই পিঠে তৈরির কাজ করছেন। এই বর্ণনার মধ্য থেকেও কয়েকটি বিষয় পাওয়া যাচ্ছে, একবার দেখে নাও। একটি বিষয় হলো পৌষ সংক্রান্তি, সেটা তো বললামই। পৌষ মাসের শেষ দিন বাঙালি পরিবারে বিভিন্ন রকমের পিঠে তৈরির আয়োজন চলে। সেই পিঠে তৈরির আয়োজনে সামিল হয়েছে সহায় হরি চাটুর্যের স্ত্রী অন্নপূর্ণা এবং তার মেয়েরা। অন্নপূর্ণা কি করছিলেন? একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা এবং গুড় দিয়ে একসঙ্গে মাখাচ্ছিলেন। এই কাঁশি শব্দটি তোমরা খেয়াল রাখবে। কাঁশি কাকে বলে? কাঁশি হচ্ছে কাঁসার উঁচু থালা। আরেকটি বিষয় রয়েছে, তা হলো বাঙালি সংস্কৃতিতে এই পিঠে তৈরির সময় কিন্তু খুব শুচিশুদ্ধ হয়ে তৈরি করতে হয়। খেন্তি যেহেতু এখানে সেখানে ঘুরে বেড়ায়, সেই কারণে প্রথমে অন্নপূর্ণা কিন্তু তাকে এই পিঠে তৈরির কাজে নিযুক্ত করতে চাননি, যদিও শেষ পর্যন্ত তাকে হাত পা ধুইয়ে শুচিশুদ্ধ করে নিয়ে এই পিঠে তৈরির কাজে লাগিয়েছেন মা অন্নপূর্ণা। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধা এসে ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। সে মায়ের কাছে হাত পেতেছে। পিঠে তৈরির জন্য যে গোলা প্রস্তুত করা হয়েছে সেখান থেকে একটুখানি গোলা নেওয়ার জন্য। অন্নপূর্ণা গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধার প্রসারিত হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। তাহলে পিঠে তৈরির সেই গোলা নেওয়াকে কেন্দ্র করে আমরা সহায় হরির মেজ মেয়ের নামটিকেও আমরা জানতে পারলাম। তার মেজ মেয়ের নাম হলো পুঁটি। খেন্তি সূচি বস্ত্রে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকেল মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা, যাহাতে ফুটা নাই, সেখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজ মেয়ে পুঁটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এইসব হয়েছে। অতি সহজ সরল বর্ণনার মধ্য দিয়ে গল্পকার বাঙালির পিঠে পুলির কত পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। পুঁটি জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ক্ষীর নইলে কি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়ে করে, সে তো কেমন লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটায় একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হয়? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না, তাই খুড়িমা দুখানা পাটিসাপটা খেতে দিলে। ও মা, কেমন একটা ধরা গন্ধ, আর মার পিঠেতে কখনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলেই ছাই খেতে হয়। বেপরোয়াভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকোল কোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না, কি হবে? যা ওই দিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা কোড়া তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস তো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনঃপূত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুঁটি বলিল, মা, বড়দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক,
আমরা কাল সকালে খাব। খান কয়েক খাইবার পরেই ছোট মেয়ে রাধা আর খাইতে চাহিল না। সে নাকি অধিক মিষ্ট খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুজিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরও কয়েকখানা দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল। হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন যেন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তাঁর এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ কাজকর্মে বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায়হরির এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতি সম্পন্ন। শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায়ে 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কি না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সহজ সরল অনাড়ম্বর জীবনের মধ্য দিয়ে বেড়ে ওঠা সহায়হরির বড় মেয়ে খেন্তির বিবাহ হয়ে গেল সহায়হরির এক আত্মীয়ের ঘটকালিতে। বরের এটি দ্বিতীয় পক্ষ বিবাহ, অর্থাৎ তার আগে একবার বিবাহ হয়েছে। পাত্রটি ব্যবসা করে, তার বাড়ি শহর অঞ্চলে। সে কিসের ব্যবসা করে? সিলেট চুন। বাংলাদেশের সিলেট অঞ্চলের চুন নাকি খুব খাঁটি এবং বিখ্যাত। সেই চুন এবং ইটের ব্যবসা করে সে। এরকম পাত্র জোগাড় হওয়া বেশ কঠিন। পাত্রের দ্বিতীয় পক্ষ বিবাহ এবং তার বয়স বেশি হওয়ার কারণে মা অন্নপূর্ণা প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও যেহেতু পাত্রের আর্থিক সঙ্গতি রয়েছে সেই জন্যে সেখানে বিয়ে দিতেই রাজি হয়। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন। পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলিয়া দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলিতে পারিলেন না। বাড়ির বাহির হইয়া আমলকিতলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে, খেন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তাঁর এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরে ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তাঁর বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিতে পারিবে? যাইবার সময় খেন্তি চোখের জলে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ও পাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়িতে যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে এক গুয়েমে সুরে বলিল, না, যাবে না বই কি, দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতন হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোণটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে। পুনরায় আষাঢ় মাস। বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায়হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায়হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, ওসব তো আর।
তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটির হয়েছিল কি? সহায় হরি হুঁকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30টে টাকার কম হবে না ভেবে দেখলাম কি না। মেয়ের নানা নিন্দে ওঠালে। ছোট লোকের মেয়ের মতন চাল, হাভাতে ঘরের মতো খাই খাই, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে জোরে মিনিট কতক ধরিয়া হুঁকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করাতে পৌষ মাসে দেখতে গেলাম। মেয়েটার যে অবস্থা করেছে, শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে করলেই এরকম হয়। যেমনি মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিন মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি আমরা ছোট লোক কি বড় লোক? তোমরা তো সরকার খুঁড়ো জানতে বাকি নেই। বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সহায় হরি শুষ্ক সুরে হা হা করিয়া খানিকটা শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থনসূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কতক ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল। তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু। তারা আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না। এমনি চামার, গয়নাগুলো অসুস্থ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। যাক, তা চলো যাওয়া যাক, বেলা গেল। চার কি ঠিক করলে? পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধে হবে না। তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে। আমরা বুঝতে পারলাম যে সহায় হরির বড় মেয়ে বিবাহের পরে বসন্ত রোগে মারা গিয়েছে। কিন্তু শ্বশুরবাড়িতে যে কদিন ছিল সে কদিন তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়েছে। এমনকি তার বাবার সঙ্গেও তারা দুর্ব্যবহার করেছে। কারণ পণের 250 টাকার মতো বাকি ছিল। সমাজে প্রচলিত পণ প্রথার অভিশপ্ত দিকটির পরিণাম আমরা এখানে দেখতে পাই। সেই সঙ্গে এই অভিশপ্ত পণ প্রথা কিভাবে মানুষের জীবনকে নির্মমভাবে কেড়ে নিয়েছিল তার পরিচয়ও আমরা পাই। তারপর কয়েক মাস কাটিয়া গিয়াছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে অত্যন্ত বৃদ্ধ লোকেরাও বলা বলি করিতেছেন যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চাকলি পিঠার জন্য চালের গুঁড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুঁটি ও রাধি উনানের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? পুঁটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ওমা দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এখনই ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠিলেন, সরে এসে বসো না। আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না? এদিকে আয়। গোলা তৈয়ারি হইয়া গেলে খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আঁচে পিঠা টোপরের মতন ফুলিয়া উঠিল। পুঁটি বলিল, মা দাও, প্রথম পিঠাখানা কানাচে ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচো লতার থলো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুঁটি ও রাধি খিড়কি দুয়ার খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস শব্দ করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুঁটি পিঠাখানা জোর করিয়া ছড়িয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাঁশ বনের নিস্তব্ধতায় ভয় পাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুঁটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন, দিলি?
পুঁটি বলিল, হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে কড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠক্কর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। প্রবাসী, মাঘ ১৩৩১। গল্প শেষে আমরা দেখতে পাচ্ছি যে গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খেন্তির জীবনের সঙ্গে এই পুঁই গাছগুলিকে যেন একত্রিত করে দিয়েছেন। খেন্তির প্রতিনিধি হিসাবে রয়ে যাওয়া এই পুঁই গাছগুলি যেন খেন্তিরই লাবণ্যের স্পর্শে ভরপুর হয়ে উঠেছে। পৃথিবীতে মানুষ এবং সমস্ত জীব জন্মগ্রহণ করলেই একদিন মারা যাবে। জীবন মৃত্যুর এই চিরন্তন রীতির মাঝে গল্পকার বিভূতিভূষণ তার প্রকৃতিপ্রেমিক রোম্যান্টিক দৃষ্টিভঙ্গির সাহায্যে মানুষের জীবন মৃত্যুর রহস্যকে প্রকৃতির সঙ্গে একাকার করে দিয়েছেন। অসহায় দরিদ্র জীবনের চরম পরিণতি হিসাবে খেন্তি বসন্ত রোগে মারা গেছে, কিন্তু তারই প্রাণের স্পর্শ ও যত্ন দিয়ে লালন করা এই পুঁই গাছগুলি রয়ে গেছে তারই প্রতিনিধি হিসাবে। আজ খেন্তির অবর্তমানে এই পুঁই গাছগুলি তারই জীবন যৌবন লাবণ্যের প্রতিনিধি হিসাবে তার স্মৃতিকে আমাদের সকলের মনের মধ্যে জাগিয়ে রেখেছে। আমরা এই গল্প পাঠ ও বিশ্লেষণের দ্বিতীয় পর্ব তাহলে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা পুঁইমাচা গল্প সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য জেনে নেব। এই গল্পের সারাংশটি খুব ছোট করে লিখে নেব এবং এখান থেকে যত ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলি উত্তর সহ লিখে নেব। তোমরা সকলে খুব ভালো থেকো। দেখা হবে পরের সেই ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো।